আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিসিএস সরকারি কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার যে সমস্ত প্রশ্ন আসে, প্রশ্নের আলোকে কিছু গুরুত্বপূর্ণ টিকাসমূহ আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আসি জনস্বাস্থ্য ও নৈতিকতা। এটি যে অনেকবার বিভিন্ন পরীক্ষা এসেছে, বিশেষ করে স্বাস্থ্যে এটা এসেছে, স্বাস্থ্য ক্যাডারে। তো জনস্বাস্থ্য ও নৈতিকতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 18 নং অনুচ্ছেদে এগুলো জনস্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কে বলা হয়েছে। বাংলাদেশ সংবিধানের 18 নং অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি বিধান রয়েছে। সেখানে বলা আছে যে স্বাস্থ্যের উন্নয়ন সম্পর্কে রাষ্ট্র জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এতে স্বাস্থ্যসেবার সহজ প্রাপ্যতা ও পুষ্টির উন্নয়ন, বিশুদ্ধ পানি ও খাদ্য সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের উপর ন্যস্ত করা হয়েছে। এটা হচ্ছে স্বাস্থ্যের উন্নয়ন সম্পর্কে, জনস্বাস্থ্যের উন্নয়ন সম্পর্কে। এবার নেশা ও অনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণ সম্পর্কে যে বিধান রয়েছে সেটা হচ্ছে মাদকদ্রব্য, নেশাজাতীয় দ্রব্য এবং পতিতাবৃত্তির মতো অনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ করার জন্য রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এটা সম্পর্কে বলা আছে। তাহলে জনস্বাস্থ্য উন্নয়ন সম্পর্কে কিছু বলা আছে, আবার নেশা ও নৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণ সম্পর্কেও কিন্তু বলা আছে এইখানে। এছাড়াও জনস্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? সকল নাগরিকের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। এছাড়াও নিরাপদ খাদ্য, বিশুদ্ধ পানীয়, পুষ্টিকর খাদ্যের সহজলভ্য তা জনস্বাস্থ্যের মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনস্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে এগুলি আমরা লিখতে পারি এইভাবে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও অনুচ্ছেদের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। অর্থাৎ 18 নং অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কে বলা হয়েছে সংবিধানের। নৈতিকতা সংরক্ষণ সম্পর্কে এখানে যা বলা হয়েছে সেটা হচ্ছে সমাজে নৈতিকতা বজায় রাখা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে এবং মাদকদ্রব্য ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার রোধের, সমাজে শৃঙ্খলা ও সুস্থ পরিবেশ বজায় রাখা এটাও কিন্তু সরকারের দায়িত্ব। অনুচ্ছেদ 18-র বাস্তবায়ন কারা করবে, তাই না? এই যে জনস্বাস্থ্য ও নৈতিকতার যে বিষয়গুলো বললাম, এটি কারা বাস্তবায়ন করবে? এই অনুচ্ছেদের সকল বাস্তবায়নই একটি সুস্থ ও নৈতিক সমাজ প্রতিষ্ঠার মূল চাবিকাঠি। অর্থাৎ এগুলি সঠিকভাবে যদি বাস্তবায়ন হয় তাহলে এই একটি সুস্থ সমাজ গড়ে উঠবে। রাষ্ট্রের বিভিন্ন নীতিমালা, আইন এবং কর্মসূচির মাধ্যমে এই অনুচ্ছেদের কার্যকারিতা রাষ্ট্র নিশ্চিত করার চেষ্টা করবে। যেমন জনস্বাস্থ্যের সম্প্রসারণের ক্ষেত্রে হাসপাতাল তৈরি করা, কমিউনিটি ক্লিনিক স্থাপন করা, এগুলো কিন্তু বাস্তবায়নের অন্যতম হাতিয়ার। খাদ্য নিরাপত্তা আইন বাস্তবায়ন করবে কারা? খাদ্য নিরাপত্তা যে সমস্ত বিভিন্ন আইন বাস্তবায়ন নিয়ন্ত্রণের বিশেষ করে আইন আছে, সেগুলির মাধ্যমে, এগুলি প্রয়োগ করার মাধ্যমে, এই যে মাদক বিরোধী প্রচারণা ও আইন প্রণয়ন করার মাধ্যমে এবং সমাজে নৈতিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এটি বাস্তবায়ন করা যায়। তো এইভাবে আমরা লিখতে পারি যদি পরীক্ষা আসে। এবার আসি বিভাগীয় প্রশ্নের আলোকে আরও একটি প্রশ্ন, স্থানীয় সরকার। স্থানীয় সরকার প্রশাসন ক্যাডারের দ্বিতীয় অধ্যায়ে প্রশ্ন এসেছিল, মানে দ্বিতীয় পত্রের 15 সালে এবং 16 সালে। স্থানীয় সরকার এটি 59 নং অনুচ্ছেদে উল্লেখ আছে। বাংলাদেশ সংবিধানের 59 নং অনুচ্ছেদে স্থানীয় সরকার সম্পর্কে বলা হয়েছে। স্থানীয় সরকার হলো স্থানীয় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত সরকার। স্থানীয় জনগণের দ্বারা নির্বাচিত সরকার। স্থানীয় সরকার যত শক্তিশালী হবে, জনগণও তত সেবা পাবে। তাই ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে শক্তিশালী করার গুরুত্ব অপরিসীম। এইভাবে লিখতে পারি আমরা, তাই না? এছাড়া আরও লিখতে পারি, স্থানীয় সরকার প্রশাসনিক দায়িত্ব ছাড়াও স্থানীয় এলাকার সমস্যার সমাধান ও উন্নয়ন কার্যক্রম নিশ্চিত করার মাধ্যমে গণতান্ত্রিক চেতনার বিকাশ সাধন করে থাকে। যেমন স্থানীয় সরকারের প্রতিষ্ঠানসমূহ হচ্ছে জেলা পরিষদ,
উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশন। তো এগুলো হচ্ছে স্থানীয় সরকারের বিভিন্ন অংশ, প্রতিষ্ঠান, তাই না? জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশন। স্থানীয় সরকার সম্পর্কে আরও কিছু তথ্য এইভাবে লেখা যায়: জনগণের দ্বারা নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপর স্থানীয় শাসনের ভার প্রদান করা হয়ে থাকে। স্থানীয় শাসনের যে সমস্ত দায়িত্ব সেগুলি হচ্ছে প্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্য সম্পাদন করা, শৃঙ্খলা রক্ষা করা, জনসাধারণের কার্য ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা, স্থানীয় এলাকার সমস্যার সমাধান ও উন্নয়ন কার্যক্রম নিশ্চিত করা। এগুলি স্থানীয় সরকার। স্থানীয় সরকার যত শক্তিশালী হবে, স্থানীয় জনগণের মান তত উন্নত হবে। এবার আসি অ্যাটর্নি জেনারেল সম্পর্কে কিছু কথা বলবো। এটা বিভিন্ন সময় এসেছে, প্রশাসনে এসছে, স্বাস্থ্যে এসছে। এই প্রশ্নটা প্রশাসন ক্যাডারে এবং স্বাস্থ্য ক্যাডারে অ্যাটর্নি জেনারেল পরীক্ষায় আসলে কিভাবে লিখবো, তাই না? প্রথমে লিখব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৬৪ নং অনুচ্ছেদে এই অ্যাটর্নি জেনারেলের সংক্রান্ত বিষয় সম্পর্কে বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল হলো একটি সাংবিধানিক পদ, যেমন রাষ্ট্রপতি, সংসদের স্পিকার, অ্যাটর্নি জেনারেল, এগুলি কিন্তু সাংবিধানিক পদ। অ্যাটর্নি জেনারেল সরকারকে সংবিধান, সাধারণ আইন ও আন্তর্জাতিক চুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আইনগত দিক থেকে পরামর্শ করে থাকেন। অ্যাটর্নি জেনারেল সরকারের পক্ষে আদালতে উপস্থিত থাকেন। আর কি কি কাজ করেন? অ্যাটর্নি জেনারেল বলা যায়, অ্যাটর্নি জেনারেল হলো সরকারের আইনগত পরামর্শক, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল সরকারের পরামর্শক হিসেবে কাজ করেন, আইনগত পরামর্শক। সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশ সরকার এই অ্যাটর্নি জেনারেলের পদে নিয়োগদান করে থাকেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারক হতে পারে এরকম কোনো যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করে থাকেন। মানে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন। আর যোগ্যতা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য হতে হবে তাকে। অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আরও কিছু প্রশ্ন। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবে। অ্যাটর্নি জেনারেল সরকারের আইন বিষয়ক সকল কাজ সম্পাদন করার পাশাপাশি আইনগত বিষয়ে পরামর্শ প্রদান এবং সকল আদালতসমূহ পক্ষে মামলা পরিচালনার ক্ষমতা রাখে। অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তার বক্তব্য পেশ করার অধিকার আছে। অর্থাৎ অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের যে কোনো আদালতে তার বক্তব্য পেশ করতে পারে। রাষ্ট্রপতি এই বিশেষ করে সন্তুষ্ট অনুযায়ী বয়স সীমা পর্যন্ত এই অ্যাটর্নি জেনারেলের স্বীয় পদে বহাল থাকেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করে থাকেন। অ্যাটর্নি জেনারেল সম্পর্কে এগুলি আমরা লিখতে পারি। এবার আসি পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এটা শিক্ষায় এসছে, প্রশাসনে এসছে এবং স্বাস্থ্যে এসছে। 3 গ্রুপের জন্য এটা গুরুত্বপূর্ণ। পাবলিক অ্যাকাউন্টস কমিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৭৬ ক অনুচ্ছেদে পাবলিক অ্যাকাউন্টস কমিটি সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ ৭৬ কতে, সংবিধানের ধারা ৭৬ কতে পাবলিক অ্যাকাউন্টস কমিটি সম্পর্কে বলা হয়েছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি হলো সংসদের অর্থ সম্বন্ধীয় একটি গুরুত্বপূর্ণ কমিটি। এটি সংসদের স্থায়ী কমিটিসমূহের মধ্যে অন্যতম একটি কমিটি। এটি স্থায়ী কমিটি কিন্তু সংসদের। জাতীয় সংসদের সদস্যদের মধ্যে, বিশেষ করে জাতীয় সংসদের সদস্যদের মধ্য হতে প্রয়োজনীয় সদস্য নিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটি গঠিত হয়। অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটি গঠিত হয় জাতীয় সংসদের যারা সদস্য তাদেরকে নিয়ে, তাদের কতিপয় নিয়ে। তবে পাবলিক অ্যাকাউন্টস কমিটি কোনো নির্বাহী সংস্থা না। এটা কিন্তু কোনো নির্বাহী সংস্থা না, এটি একটি কমিটি এবং সংসদের স্থায়ী কমিটি। আরও লিখতে পারি পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রয়োজনীয় কাজ কী।
কম্পট্রোলার অ্যান্ড অডিটরে বিশেষ করে এই জেনারেলকে দ্বারা বিশেষ করে যে কন্ট্রোলার অ্যান্ড অডিটরসের বিশেষ করে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল দ্বারা যে সমস্ত রিপোর্ট তৈরি হয় সেটির অডিট করে তার পাশাপাশি একটি সরলতম সংস্করণ তৈরি করে সেটিকে সংসদে আলোচনার মাধ্যমে উপস্থাপন করে। অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের যে রিপোর্ট তৈরি করে সেটির পুনরায় অডিট করে সরলতমভাবে তৈরি করে সংস্করণ করে সেটিকে আলোচনার জন্য এই সংসদে প্রেরণ করে। অর্থ মন্ত্রণালয় কর্তৃক এই কমিটি প্রণীত আর্থিক হিসাব ও উপযোজন হিসাব পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। অর্থাৎ অর্থ মন্ত্রণালয় কর্তৃক এই কমিটিকে যে সমস্ত আর্থিক হিসাব এবং উপযোজন প্রদান করেন সেগুলি আবার পরীক্ষা নিরীক্ষা করে থাকেন এই কমিটি। কোনো অনিয়ম বা আর্থিক নিয়ম নীতি পালনে ব্যর্থতা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা এবং মতামত ব্যক্ত করা, সুপারিশ করা এর কাজ। অর্থাৎ এই কমিটি কী করে, কোনো অনিয়ম হলে, কোনো আর্থিকভাবে অনিয়ম হলে সেগুলো সম্পর্কে দৃষ্টি আকর্ষণের পাশাপাশি মতামত এবং সুপারিশ করে থাকে। এগুলি ছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য। এইভাবে লিখলেই হবে। এর সাথে সাথে আমরা আরও কিছু তথ্য নিজের মতো করে লিখতে পারি টিকা লেখার সময় পরীক্ষায় আসলে। এবার আসি ন্যায়পাল। তো ন্যায়পাল ৭৭ নং অনুচ্ছেদে অনেকবার এসেছে, প্রশাসনে বেশি এসেছে, প্রশাসন ক্যাডারে এই প্রশ্নটা বেশি এসেছে, স্বাস্থ্য ক্যাডারে এসেছে, তবে শিক্ষায় আসেনি, এটা শিক্ষায় কম এসেছে। আসি ন্যায়পাল ৭৭ নং অনুচ্ছেদে, অর্থাৎ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পাল সম্পর্কে বলা হয়েছে। ন্যায়পাল হলো কোনো প্রতিনিধি বা মুখপাত্র। ন্যায়পাল হচ্ছে এক ধরনের প্রতিনিধি বা মুখপাত্র। কার মুখপাত্র? সরকার এবং জনগণের মুখপাত্র হিসেবে কাজ করে। ন্যায়পাল বলতে এমন একজন সরকারি মুখপাত্র বা কর্মকর্তাকে বোঝায় যিনি সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে। অর্থাৎ সরকারি বিভিন্ন কর্তৃপক্ষ আছে, সেই কর্তৃপক্ষের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আনা হয় সেটি তদন্ত করে এই ন্যায়পালের যারা দায়িত্ব পালন করে। এছাড়াও সরকারি আমলা ও সাধারণ নাগরিকদের মাঝে মধ্যস্থকারী হিসেবে বা এজেন্ট হিসেবে স্বাধীনভাবে কাজ করে এই ন্যায়পাল। সংসদে আইনের দ্বারা ন্যায়পালকে কোনো মন্ত্রণালয় বা সরকারি কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো কার্য সম্পর্কে পরিচালনার জন্য যেরূপ ক্ষমতা দায়িত্ব প্রদান করেন ন্যায়পাল, সেরূপ দায়িত্ব প্রয়োগ ও ক্ষমতা পালন করবেন। অর্থাৎ ন্যায়পালকে সংসদ থেকে একটি নির্দিষ্ট ক্ষমতা অর্পণ করা হয়ে থাকে, তার উপর ভিত্তি করেই ন্যায়পাল তাদের ক্ষমতা প্রয়োগ করবে এবং দায়িত্ব পালন করবে। ন্যায়পাল সম্পর্কে আরও কিছু তথ্য এইভাবে লিখতে পারি। ন্যায়পালের কাজ কী? বেসামরিক প্রশাসন ও আদালতের কার্যক্রম তত্ত্বাবধান করা। অর্থাৎ বেসামরিক যে সমস্ত প্রশাসন আছে এবং আদালতের বিভিন্ন কাজ তত্ত্বাবধান করবে, পর্যালোচনা করবে। বেআইনি কার্যকলাপ ও কর্তব্যের অবহেলা দেখলে ক্ষমতার অপপ্রয়োগের বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগের তদন্ত করবে। অর্থাৎ বেআইনি কোনো কার্যকলাপ হলে, কর্তব্য অবহেলা হলে, ক্ষমতার অপপ্রয়োগ হলে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় অভিযোগ থাকলে সেগুলো তদন্ত করাও কিন্তু ন্যায়পালের কাজ। প্রতারণামূলক অপরাধ এবং ন্যায় বিচারকে পরিপন্থী কার্যকলাপের বিভিন্ন সজাগ দৃষ্টি রাখবে। অর্থাৎ প্রতারণামূলক যে সমস্ত অপরাধ আছে বা ন্যায় বিচারের পরিপন্থী যে সমস্ত কাজ আছে সেগুলো যাতে না ঘটে সেদিকেও সজাগ দৃষ্টি রাখবে এই ন্যায়পাল। যে কোনো দায়িত্বশীল কর্মকর্তা সংবিধান বা দেশের আইন লঙ্ঘন করছে কিনা বা প্রশাসনিক কোনো কর্তৃপক্ষ কর্তৃক বিধিবদ্ধ নিয়মকানুন ভঙ্গ হচ্ছে কিনা সেটাও ব্যবস্থা করবেন, দেখভাল করবেন এই ন্যায়পাল। সরকারি কর্মকর্তাদের মধ্যে কাজের সমতা ও সমতা বিধান নিশ্চিত করবেন ন্যায়পাল। এগুলো হচ্ছে কাজ ন্যায়পালের। ন্যায়পাল তার দায়িত্ব পালন সম্পর্কে বাৎসরিকভাবে রিপোর্ট প্রদান করবেন এবং অনুরূপ রিপোর্ট সংসদে উপস্থাপন করবেন। অর্থাৎ ন্যায়পাল তার দায়িত্ব পালন সম্পর্কে কী করেছেন বার্ষিক একটি রিপোর্ট তৈরি করবেন এবং সেই রিপোর্টটা সংসদে পেশ করবেন। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। সামনের দিন আইন সম্পর্কে আলোচনা করব। আইন যদি আসে টিকায় কীভাবে লিখব, তাই না?
এটা সম্পর্কে কথা বলবো। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।